তৈরি করা হয়েছে এখানে আমাদের ভাই মারজান যেভাবে অনেক কষ্ট করে এভাবে তৈরি করেছেন, আমি সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি দেখেছি আমরা ইংলিশে একটা কথা বলি কনসাইজ, শর্ট আর কনসাইজের মধ্যে পার্থক্য আছে। কনসাইজের মধ্যে এমন কিছু থাকে যেখানে আসলে সমস্ত কিছু সারাংশ সব জিনিস সেখানে থাকে। তো মাত্র 15 পৃষ্ঠা, এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, এটা অত্যন্ত সুলিখিত একটা হয়েছে। আর আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের রেফারেন্স টানা হয়েছে, অর্থাৎ এটাকে জাস্ট করে দেওয়া, উড়িয়ে দেওয়া যে এটা কেমন একটা মোল্লারা অথবা হুজুররা অথবা এভাবে বলার কোনো সুযোগ নাই। সবগুলো ডকুমেন্ট এখানে আছে, প্রত্যেকটা বিভিন্ন দেশের উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে সুপারিশ দেওয়া হয়েছে, এটা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত যৌক্তিক। তো যদি সময় অ্যালাউ করে, যদি সময় না থাকে আমাকে সিগন্যাল দিলে আমি বন্ধ করে দিব। আমি প্রত্যেকটা পয়েন্টের উপরে কিছু কথা বলতে চাই। নাম্বার 1 যেটা ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র অপসারণের প্রস্তাব করছি, এটাতে আসলে অবশ্যই মুসলমান তো ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা আমরা যেভাবেই দেই না কেন, আপনি ডিকশনারি খোঁজেন অথবা এনসাইক্লোপিডিয়া খোঁজেন, সেখানে ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা আছে, এখন আপনি একটা মন করার সংজ্ঞা দিলে আসলে সেটা তো আর কেউ মানবে না, পৃথিবী কেউ বুঝবে না। অর্থাৎ আমরাও মনে করি যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। নাম্বার 1 যেটা বলা হয়েছে, এই মতবাদ দিয়ে মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধের যে ডিক্লারেশনে 3টা মেইন পয়েন্ট ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সেই 3টা কি দেন আপনি, কেন হঠাৎ করে কোত্থেকে ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র, এগুলো তো প্রথম ওই ডিক্লারেশনের সময় ছিল না। তাহলে এটা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত যৌক্তিক, এবং তিনি এর জন্য অনেক যুক্তি দিয়েছেন, আমি সেগুলোর দিকে আর যাচ্ছি না। এরপরে দ্বিতীয় যে প্রস্তাব করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব। এটাও অত্যন্ত যৌক্তিক এই কারণে, আপনারা দেখেন এগুলো আমরা বললে আপনারা বলবেন মৌলবাদী, আমরা বললে আপনি বলবেন যে এটা একমুখী হয়ে যাচ্ছে কিনা। না, সারা পৃথিবীর এখানে দলিল দেওয়া হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ দেওয়া হয়েছে। আপনার আমেরিকায় তারা শপথ করে বাইবেল নিয়ে, সেখানে তো তারা কোরআন করছে না কেন, মেজরিটি হচ্ছে খ্রিস্টান। তাহলে এটা তো খুব স্বাভাবিক। আপনি 51% দিয়ে যদি একটা দেশ শাসনে নিয়ে দিতে পারেন, আমরা 90-92% মানুষরা কেন আমাদের মূল্যবোধ, আমাদের ধর্মবিশ্বাসকে আমরা জলাঞ্জলি দিতে হবে? এটা রেখেই অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করা সম্ভব। অর্থাৎ এটার দ্বারা কোনোভাবেই অন্য ধর্মকে ছোট করা হচ্ছে না, বরং তাদের আরো নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে, যেটা মদিনার সনদ এবং মদিনার ইসলামী রাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখিয়ে দিয়েছেন। 3 নম্বরে যেটা বলা হয়েছে যে ইসলামকে স্বীকৃতি দেওয়া হোক কিভাবে, সংবিধানের প্রস্তাবনায় নৈতিক দিক নির্দেশনার ভিত্তি হিসাবে, সংবিধানের প্রথম ভাগে রাষ্ট্রধর্ম হিসাবে, এভাবে আরো কয়েকটি পয়েন্ট। তো নৈতিক, আমি নিজেও পিএইচডি করেছি যেখানে, যে বিষয়ের উপরে, সেখানে আমার টপিক ছিল এরকম পাবলিক রিলেশনস ইন ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ। তো এই আলোচনার একটা জায়গায় আমি ব্যাখ্যা করেছি যে আমাদের যারা নাস্তিক বা যারা সেকুলার দাবি করে, কট্টর ধর্ম বিরোধী, তারা নৈতিকতা বলে যে অন্যরাও নৈতিকতা করতে পারে, কিন্তু এটা সত্য যে যদিও আপনি বলেন যে ইউনিভার্সাল কিছু এথিক্স আছে, ঠিক আছে আমরা মানছি, নাস্তিক ও সততায় বিশ্বাস করে, কিন্তু আসলে ফাইনালি আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, অথবা তাকওয়া অথবা ইহসানের সমকক্ষ কোন নৈতিকতা কোন রাষ্ট্র কোন জায়গা থেকে আমরা পাই না। অতএব এটাও অত্যন্ত যৌক্তিক যে নৈতিক দিক নির্দেশনার ভিত্তি হিসাবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হোক, তারপরে রাষ্ট্রধর্ম হিসাবে দেওয়া। এটাও অনেকগুলো রাষ্ট্রের উদাহরণ তিনি দিয়েছেন, এটা কোনো গায়ের জোরে বক্তব্য নয়, কোনো অযৌক্তিক কোনো বক্তব্য তিনি দেননি। মজার ব্যাপার হচ্ছে, এটা নিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগবে, কিন্তু আমি সংক্ষেপে বলি। আমি এটার উপরে খুতবাও দিয়েছি। মাকাসিদ শরিয়া এটা সারা পৃথিবীব্যাপী এখন অ্যাকসেপ্টেড, বিশেষ করে মালয়েশিয়াতে মাকাসিদ শরিয়ার উপরে এখন যেটা বলে মাদানী রাষ্ট্র, মাদানী বলে ওরা ঠিক আছে। তো এই যে মাদানীর এটা বলছে, এটার মূল পরিচালক হচ্ছে এই মাকাসিদ শরিয়া। মাকাসিদ শরিয়া সম্পর্কে আমাদের ওলামায়ে কেরাম তেমন আলোচনা করেন না, এই কারণে আমাদের যারা জেনারেল এডুকেটেড মানুষ তারা ইসলাম সম্পর্কে বোঝে না। তারা বোঝে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু মাকাসিদ শরিয়ার আলোচনাটা যদি ব্যাপকতা লাভ করে এবং সংবিধানে যদি এই ব্যাপারে আলোচনা আসে এই অধ্যায়, এই অংশে, তাহলে কিন্তু আসলে সাধারণ মানুষ, বিশেষ করে অমুসলিমদের কাছ থেকে এই ভীতিটা দূর হয়ে যাবে যে না, ইসলাম আসলে সবকিছুর প্রোটেকশন দিচ্ছে। এখানে ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ মূল এটার দিয়েছেন, প্রথম দিয়েছেন, সেখানে কিন্তু স্পষ্ট সবগুলোর ব্যাপারে বলা হয়েছে। আমরা দিনকে যদিও বলি আল-ইয়াওমা আকমালতু লাকুম, তারপরেও কিন্তু তারা, এবং এটা মসজিদে হারামে এটার উপর একাধিকবার খুতবাও দেওয়া হয়েছে। অর্থাৎ এই মালের ইন্টেলেকচুয়াল বিষয়টা, তারপর হচ্ছে নসল, সমস্ত কিছু একটা মানুষের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের সাথে রিলেটেড সবগুলো পয়েন্ট এই 5টা বিষয় এসেছে। এজন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে
এত চমৎকারভাবে আমি বলেছি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে, কিন্তু উনি উদাহরণ সহ দিয়ে দিয়েছেন। আমি মনে করি যে এটা যদি গ্রহণ না করা হয় এটা আমাদের সাথে অবিচার করা হবে। আমিও দাবি জানাচ্ছি লেখকের সাথে একত্র হয়ে যে এই বিষয়গুলো অবশ্যই দেওয়া উচিত নৈতিক ভিত্তি হিসাবে এবং রাষ্ট্রধর্ম হিসাবে, এবং ইসলাম রাষ্ট্রধর্ম হলে এই মাকাসিদ শরিয়া অনুসারে এই যে হিফজুল নফস, হিফজুল নাসল, হিফজুল মাল, হিফজুল আকল সবগুলো প্রোটেকশন ইনশাআল্লাহ আমরা পাবো। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রস্তাব করছি সাংবিধানিক সংস্থা হিসেবে একটি ইসলামিক আইডিওলজি কাউন্সিল। চমৎকার চমৎকার, এটা যদি পৃথিবীর অনেক উন্নত দেশে থাকতে পারে। আপনার এখানে উদাহরণ সব দেওয়া হয়েছে। আমি মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে এই ব্যাপারে স্পেশাল তাদের বোর্ড আছে, তারপরে সৌদিতে আছে, তারপরে ইয়েমেনে তো এখন ইসলামী রাষ্ট্রীয়, ইয়েমেন না সরি, যে ব্রুনাই আছে, তুরস্কে আছে। আপনি কেন এখানে আমাদেরকে কোন যুক্তিতে, মিশরে আছে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো সমস্ত ক্ষেত্রে বলছি না, বিশেষ করে এখানে পরবর্তী অন্যান্য আলোচনায় স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন আপনার বৈবাহিক বিষয়, সম্পদের বিষয়, উত্তরাধিকার আইন টাইন, নানা প্রসঙ্গে ইসলামিক স্কলার তাদের বক্তব্য অবশ্যই নিতে হবে। মুসলিম মেজরিটি একটি দেশ, সেখানে আপনি তাদের মতামত দিবেন না, এটা হতেই পারে না। তাই এটা সাংবিধানিকভাবে একটা কাউন্সিল গঠন করে সেই বিষয়টি উপস্থাপন করতে হবে। 6 নম্বর প্রস্তাব অত্যন্ত যৌক্তিক। এলজিবিটি কিউর ব্যাপারে যেটা বলা হয়েছে, আমি আমার লেখায় এটা বলেছি যে এটা নারীদেরকে আরো বেশি অপমানিত করা, আরো ভালনারেবল করে ফেলা, আরো ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। কারণ একজন নারী সে এখন পুরুষের প্রতি আকর্ষণ, বৈবাহিক জীবনের কারণে সন্তানাদি আসে, যখন এই নারী ছাড়াই মানুষ যৌনতার এই ক্ষুধাটা মিটাবে, তখন কিন্তু নারীরা আরো অসহায় হয়ে যাবে, নারীরা বিক্রি হবে এবং তারা অবাধ যৌনতা, বেশ্যাবৃত্তি এগুলো খুব সহজ হয়ে যাবে। আমার মনে হয় যারা নারী অধিকার নিয়ে কাজ করে তাদেরও এই বিষয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করা উচিত, কারণ এটা কিন্তু আসলে খুবই ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরপর আরেকটি বিষয় বিবাহ, তালাক, উত্তরাধিকার, এই বিষয়টি নিয়ে আগের আলোচনায় আমি যেহেতু করেছি এটার আর ব্যাখ্যা আমি দিচ্ছি না। এরপরে আরেকটা বিষয় বলা হয়েছে যে সংবিধানের একটি বিধান অন্তর্ভুক্ত করে হোক যেটি নিশ্চিত করে যে পারিবারিক আইন, এটা আগের আলোচনার মধ্যেই আমি অনেকটা কিছু ব্যাখ্যা করেছি। এরপরে আরেকটি বিষয় শিক্ষা নিয়ে আলোচনা। আমি ব্যক্তিগতভাবে শিক্ষা নিয়ে প্রচুর বক্তব্য দিয়েছি, লেখা লিখেছি, সেই কারণে আমি এই জায়গা থেকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই যে উনি খুব মেজর একটা জায়গায় নক করেছেন যে শিক্ষা এটা তামাশার কোনো বিষয় নয়, কারণ শিক্ষাটাই আমরা বলছি জাতির মেরুদণ্ড। আজকে শিক্ষা ধ্বংস করা মানে সব ধ্বংস, এবং এটা যে লেখক বের করেছেন, ধরতে পেরেছেন এবং পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে অত্যন্ত চমৎকার। কারণ এই শিক্ষাটাই কিন্তু তারা আসলে চূড়ান্তভাবে ধ্বংস করার মতো আয়োজন তারা করেছিল। আমরা চাই যে কোনোভাবে এটা না হোক, বরং আমাদের এই সুপারিশের আলোকে যেন এই শিক্ষার বিষয়টি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি সবগুলো বিষয় বলতে পারছি না, বাট আমি নোট রেখেছিলাম। তারপরে 2-1টা পয়েন্ট আমি সবগুলো না বললেও 2-1টা বলি। এখানে আপনি বলেছেন যে এমনভাবে ব্যবস্থা করা হোক যাতে করে কেউ এই ক্ষমতার অপব্যবহার করতে না পারে। আমি এক্ষেত্রে একটু শুধু বলতে চাই যে আমার কাছে মনে হয় আপনি অনেক সর্বোচ্চ চেষ্টা করেছেন, গণভোট বলা, সুপার মেজরিটির কথা বলা, নানাভাবে বলেছেন, কিন্তু আমার কাছে এখনো যেটা সন্দিহান লাগে সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি বিগত ফেসিবাদের সময় 16 বছর, সেটা দেখেছি যে আর্মি, জুডিশিয়ারি, তারপর সমস্ত সেক্টরগুলোকে যদি কেউ ক্যাপচার করে তখন আপনি কি করবেন। আমার মনে হয় এটা নিয়েও আরো একটু ভাবা দরকার, কারণ আমরা তো দেখেছি যে আমরা জনতা বলছি, কেউ আসছে না। আর্মির মধ্যে জিয়াউল আহসানরা তৈরি হয়ে গেছে, আবার জুডিশিয়ারির মধ্যে এরকম কি নাম, ওই যে পালাইলাম মানিক তৈরি হয়ে গেল। এরকম সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে পুলিশ, আর্মির, তারপরে হচ্ছে সমস্ত জায়গায় যদি এরকম ক্যাপচার হয়ে যায় তখন আসলে জনগণ কোথায় যাবে, সেটার জন্য আমার মনে হয় আরেকটি বিকল্প, আরো কঠোর কোনো ব্যবস্থা থাকা দরকার বলে মনে করি। আর প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, এটা অত্যন্ত যৌক্তিক একটি বিষয়। আর আমি সর্বোচ্চ আরেকটি বিষয় খেয়াল বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ওলামায়ে কেরাম আজকে অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এই সচেতনতা যেন সবসময় ধারাবাহিকভাবে থাকে। সংবিধানের আলোকে দেশ চলে, আপনি সেটা করছেন না, আপনি মঞ্চে মঞ্চে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, মাহফিল করে বেড়াচ্ছেন, আর তালিকা করতেছেন যে কয়টা ওয়াজ করলেন। হায় রে বাবা, তোমার 1 মাস 2 মাসের ওয়াজ বন্ধ হয়ে যাক, তারপরে তুমি এরকম একটা দাও, জাতির আসল জায়গায় হাত দাও। এটা যদি করতে আমরা না পারি, আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনছি। 90% মুসলমানের এদেশে আমাদের অসচেতনতার কারণে, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের অপারগতার কারণে আজকে এই ভয়াবহ পরিস্থিতি। আমি বিশ্বাস করতে চাই আজকে যেভাবে এভাবে উপস্থাপন করা হয়েছে, এই উপস্থাপনটা
গণমাধ্যম সংস্কার কমিশন, আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি, আমি দিব এভাবে গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে হোক, অন্যান্য যে বিষয়গুলো নেওয়া হয়েছে, তারপরে যে প্রশাসন কিভাবে পরিচালিত হবে সমস্ত ক্ষেত্রে হোক, শিক্ষার জন্য আলাদা শিক্ষা সংস্কার কমিশন হোক, শুধু শিক্ষা কমিশন না, এই যে বিষ ঢুকেছে এই বিষগুলো তো বের করতে হবে, সেটার জন্য শিক্ষা সংস্কার কমিশনও গঠন করা হোক। সেটার জন্য আপনারা বিভিন্নভাবে কমিটি করে দেন, এভাবে মেধাবী মানুষদেরকে বেছে বেছে তাদের জন্য আলাদা আলাদা এভাবে প্রস্তাবগুলো দেন। আমি বিশ্বাস করি আপনাদের এই চেষ্টা আল্লাহ তাআলা কবুল করবেন। আমি বেশি সময় নিয়ে থাকলে মাপ চাই, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুক, আমিন। মুবারকবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল হক সাহেবকে।